বাংলাদেশটা জঙ্গিবাদে ভরপুর, শুধু পূর্ব পাকিস্তান না, ওটা তো হয়েছেই। এবং বাংলাদেশ এই মুহূর্তে ইসলামী জঙ্গিবাদে গিজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী জঙ্গিবাদ আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী জঙ্গিবাদ আছে, মাদ্রাসার মধ্যে আর সীমাবদ্ধ নাই। এগুলো আমরাও বলেছি, আমরা বললে কেউ পাত্তা দেয় নাই, আমরা বললে কেউ গুরুত্বই দেয় নাই। এখন তো তাদের দাদারা বলছে সেটা না করুক, না করছে, প্রতিবাদ করেছে, মুরদে কোলাইছে। এবং এইখানে এই বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান তুরস্ক উঠে পড়ে লেগেছে, উন্মাদ হয়ে গেছে। এটা তো নতুন কিছু না, এটা তাদের পুরনো পলিসি। কারণ এই বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে তো পাকিস্তান প্রতিষ্ঠা ভুল হয়ে যায়। কারণ 1971 প্রমাণ হয়ে গেছে যে 47-এর চেতনা একটা ফালতু বিষয়। 47-এর যে তথাকথিত দ্বিজাতি তত্ত্ব, এটা ব্যর্থ হয়েছে 1971 সালে। তারপরে আবার এইখানেই তো শুধু ক্ষান্ত না, তারপরে আবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে পুরো সংসদে তার বিরোধী দল বলে হামে সিঙ্গাপুর নেহি হামে বাংলাদেশ বানা দো। তো এই যে গজব বেজ্জতি, এটা তো পাকিস্তানের সহ্য হইতেছে না। তার জন্য তো 2024-এর জুলাই সন্ত্রাস ঘটিয়েছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্যই তো পরিকল্পিতভাবে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে, এটা তো পরিষ্কার। তো তারপরে তারা 2024-এর 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কারা ক্ষমতায়, তারা কারা? এই জঙ্গিবাদের, এই আল কায়দা, তারপর হিজবুত তাহরির, তারপর হিজবুল্লাহ, হামাস, এগুলোর ঘাঁটি বাংলাদেশে। এটা তো নতুন কিছু না, আমরা আগেও বলেছি, বলার কারণে আমাদের গালাগালি করা হয়েছে। এই দেখেন 1.5 মাস আগেই কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিল বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। এগুলো কে না জানে বাংলাদেশে? এই যে বাংলাদেশে যে তথাকথিত কালেমার পতাকার নামে ফাত্রামি করলো, ওরা কারা? আমরা কত সতর্ক করলাম, আমাদের উল্টা ইসলামের শত্রু, ইসলামোফোবিক, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন বানাই হলো। এরা কারা? এরা কারা? আমরা এত সতর্ক করলাম, এরা মানতে রাজি না, উল্টা আমাদের গালি। এখন বুঝুক কেমন লাগে, এখন দেখুক। এখন যখন আমরা একসময় মিছিল করতাম আমাদের দেশে, বাংলা হবে আফগান, আফগানিস্তান নারী শিক্ষা বন্ধ, জাতিসংঘের সতর্কতা। আফগানিস্তানের নারীরা কোনো পড়ালেখা করতে পারে না। আহা, শুধু আফগানিস্তানে কেন? আপনি তো আফগানিস্তানের কথা চিন্তা করছেন, বাংলাদেশে কি বলে নাই নারী শিক্ষা বন্ধ করতে হবে? হ্যাঁ, এই যে তেতুল হুজুর কি বলে নাই, কেলাসফুরের চেয়ে বেশি পড়বেন না, মেয়েদের কেলাসফুরের বেশি পড়বেন না, বলে নাই? অবশ্যই। এবং সেই হেফাজতেরা এখন তারেক রহমানের সাথে ঘুরে না, আগে আওয়ামী লীগ সরকারের সাথে ঘুরতো। আপনি আফগানিস্তানের দিকে কেন যান? ওরা তো তাও 6 পর্যন্ত রাখছে, এরা তো ক্লাস 4-এর উপরে পড়তে নিষেধ করছে, তাও স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক। আফগানিস্তানে তো এটা হবেই। আফগানিস্তানের নসিব তো, বাংলাদেশটা ওই দিকেই যাবে, অলরেডি গেছে, বাংলাদেশ ওই দিকেই যাচ্ছে, আস্তে আস্তে ওই দিকেই যাবে। এই যে বাংলাদেশের, আপনার মনে থাকার কথা, এবং আপনি শুরুতেই বললেন যে এই বাংলাদেশে কিন্তু স্লোগান দিয়েছিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। বানাও আফগান, দেখো কেমন লাগে। আবার এই নারীরাই আবার সাপোর্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মহিলারাই আবার এগুলো সাপোর্ট করে। যেমন বাংলাদেশ একটা মৌলবী আছে, তার নাম রাজ্জাক বিন নাকি কাজ্জাব বিন ইউসুফ। এই হারে হারামজাদা, এই আহলে খবিশ, যে কিনা বলে নারীরে ঘর থেকে নারীর জন্মই হয়েছে পুরুষের সেবা করার জন্য, বাচ্চা পয়দার জন্য। নারীর জন্মই পাপ, নারীর জন্মই কলঙ্ক, এমনকি বউরে বেচা যাবে, এই কথা বলে বাংলাদেশের আহলে খবিশ প্রধানমন্ত্রী তারা দাওয়াত দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দাওয়াত পায়, আর বাংলাদেশের জনগণ তারা দাওয়াত করে নিয়ে যায়, অনুষ্ঠান করে। এই হলো ইসলাম। বউরে বেঁচে ফেলা যাবে, এটার বললে নারীর আত্মা নাই, নারীর জন্ম কলঙ্ক। তাহলে তারেক রহমানের মা কলঙ্ক, তারেক রহমানের বউয়ের জন্ম কলঙ্ক, যেহেতু তারেক রহমানের বোন নাই। সেই আহলে খবিশে আবার তিনি দাওয়াত দেন, সে বদমাইশটা আবার ফাত্রাটা আবার উঠে দাঁড়ায় না, বলে ইসলামে এটা না। ইসলামে তুই অনুগেল, ইসলামে কি? ইসলামে তো শাসকদের দরবারে যাইতে না করছে, ইসলাম ওইটা আছে। মানে এই বাংলাদেশে কি ধার্মিক, কি রাজনীতিবিদ, এরা যে কত ভণ্ড, কত বদমাইশ, এই কথাগুলো বলার কথা, লেখার কথা বাংলাদেশের বুদ্ধিজীবীদের, তারা কেউ বলে না, টু শব্দটি করে না, করবে না। কারণ হইলো এই দেশের বুদ্ধিজীবী হলো 1 নম্বর বদমাইশ, এই দেশের তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো হলো আরো বড় বদমাইশ, এই দেশের প্রতিযশা সাংবাদিকগুলো তার চেয়ে বড় বদমাইশ। এই দেশে বলে যে জামাতের সমালোচনা করা হলো ফ্যাসিজম। বাংলাদেশের একটা বুদ্ধিজীবী আমি ছাড়া, আমি তো আর বুদ্ধিজীবী না,
বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ফ্রড মাজারের এই কথার বিরুদ্ধে একটা কলাম লেখে নাই, একটা হরফ লেখে নাই। আমি একাই বলে আসতেছি, কেউ বলে না, মুখেও বলে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র, ছাত্রলীগ নিষিদ্ধ করা গণতন্ত্র। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কোন ছাত্রলীগ? যে ছাত্রলীগ খুদ বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের জন্ম দেওয়ার পেছনে, সৃষ্টির পেছনে, তৈরির পেছনে এই ছাত্রলীগ আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত, ঐতিহাসিকভাবে। সেই ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা ফ্যাসিজম না, ওটা গণতান্ত্রিক। কিন্তু আওয়ামী লীগ, কিন্তু জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। এই সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশ বলে কয়ে বেড়ায় আওয়ামী লীগের আমলে। আচ্ছা, এখন নয় বলতে তাতে ব্যথা পায়, ভয় পায়, মব করবে, মারবে, কাটবে, এটা করবে, সেইটা করবে। এটা তো বলেছিল আওয়ামী লীগের আমলে। একটা বুদ্ধিজীবীকে প্রতিবাদ করতে দেখেছেন? এটা তো কোনো পাগলে বলে নাই, বা মসজিদের কোনো মৌলানা বলে নাই, যেন মৌলবী বলছে কথা বাদ দাও। বলেছে কে? ফ্রড মাজাহার। চিঙ্কু বামদের আব্বা কি আব্বা? কত বড় চিঙ্কু বামেরা ফাত্রা এই বাংলাদেশের বামেরা। মানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল নিষিদ্ধ করা হইলো গণতন্ত্র, আর জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তো ওই দেশের বুদ্ধিজীবীদের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। তারা বলবে এগুলো তাদের বলার কথা, এগুলো আপনার আমার বলার কথা না, তাদের দায়িত্ব ছিল। কিন্তু না, তারা কেন করবে না? কারণ দিন শেষে দেশের বুদ্ধিজীবীরাও মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ভারত বিদ্বেষী। এটা আমরা আমাদের 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতাম না, আমরা জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। অনেক বুদ্ধিজীবীদেরকে দেবতা মনে করতাম, অনেক সাহিত্যিক লেখকদের দেবতা মনে করতাম আমরা। কিন্তু 2024-এর 5 আগস্টের মুখোশ খুলে গেছে, আর তথাকথিত বামপন্থীদের মুখোশ খুলে গেছে। এত সংকট এই জায়গায় আপনার বন্ধু আনু মাহমুদ কোথায়? জি, আমাদের বন্ধু না, উনি মনে হলে নমস্য ছিলেন, আমাদের নমস্য, আমাদের বাম চিঙ্কু বামদের গুরু এই আনু বিহারী। কিন্তু তিনি কিন্তু বিহারীদের বেদনার জন্য কনফারেন্সে যোগ দিয়েছিলেন যে এই দেশে বিহারীরা খুব কষ্টে আছে। কিন্তু আওয়ামী লীগের আমলে মানে কত যে তার সাথে এই কি বিদ্যুৎ বন্দর এগুলো নিয়ে আলোচনা, সমালোচনা, সভা সমিতি, সিম্পোজিয়াম, মানববন্ধন, লং মার্চ করছি। এখন কমরেড আনু বিহারীকে আর খুঁজে পাওয়া যায় না। এখন তার মিছিল, এখন আর চিঙ্কু বাম আনু বিহারীর নেতৃত্বে সেটার মুরদে কোলায় না তাদের এখন একটা মিছিল করতে জানে যে ফুটবলের মতো তারেক জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, চাঁদাতুল্লের দৈনিক আর জামাতে হেফাজতের উষ্টাইয়া একের মান্ডা খালে ফেলাই দিবে। আওয়ামী লীগ তো ফ্যাসিজম ছিল, তাই তখন মিছিল করা যাইতো, সভা করা যাইতো। এখন আর কমরেড আনু বিহারীদের মুরদে আর কোলাইতেছে না, এই তেল নাই, গ্যাস নাই, আর মিছিল নেই এখন। না, কারণ হইলো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেখবেন এদের জজবা আবার কিভাবে আসে, উরি বাবারে বাবা, দেখবেন তখন মিছিল কাহাকে বলে। তখন যদি 1 ঘন্টাও লোডশেডিং হয় না, 3 ঘন্টা তারা মানববন্ধন করবে। এখন যদি 12 ঘন্টা হয় তাদের হারিকেন লাগায় খুঁজে পান, যেমন চিঙ্কু বামকে খুঁজে পাওয়া যাইতেছে না, আনু বিহারী, দৃক শহীদুল, তারপর আমাদের কিছু আপু ফাপু আছে, তাদের আর কারোর আপনি খুঁজে পাবেন না এখন। ফরিদ ভাই, আগামীকাল তো 15ই আগস্ট। জি, আপনার কাছে কি এমন কোন নিউজ আছে যে আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিশাল আন্দোলন বা মিছিলের ডাক দিছে বলে কোনো খবর কি আছে আপনার কাছে? এরকম প্রকাশ্য তারা বলে নাই, কিন্তু আমি যতদূর জানি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন চেষ্টা করবে। এই যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে 5 প্লাটুন বিজেপি মোতায়েন 32 নম্বরের বাড়ির চতুর্দিক ঘেরাও করছে। এটা ভাঙা বাড়ি, কিছু নাই, ফুটবল খেলার মাঠ এখন, মানে শোনেন, এটাই তো মজা। সেই জন্যই তো বলি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। আর মানে পুরো 32 নম্বর বাড়ি, 32 নম্বর বাড়ির চাইতে ভাঙা 32 নম্বর বাড়ি আরো বেশি শক্তিশালী, আবার প্রমাণ হয়ে গেছে। তার জন্য এদের দেখেন কয়দিন পরে নেটো বাহিনী এনে ঠেকাইতে হবে। আগামী 15 বলেছি তো, 23শে জুনে বলেছিলাম যে আগামী 23শে জুন নেটো বাহিনী আইনা আওয়ামী লীগকে ঠেকাইতে হবে, যে বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা। তাছাড়া উপায় নেই। ওই আর্মি দেওয়ার কাজ হবে না, বিজিবি পুলিশ দেওয়ার কাজ হবে না, ওয়াকার বাহিনী দেওয়ার কাজ হবে না, মোল্লা মিলিটারি আর আওয়ামী লীগকে ঠেকাইতে পারে না। 71-ও পারে নাই, 71-ও পারে না। আওয়ামী লীগ তার শত্রু চিনতে একটু ভুল করেছিল। এই বিগত 2 বছরে প্রায় এরা চিনে ফেলেছে। এই 23-24 মাসে আওয়ামী লীগ এখন তার শত্রুকে চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, আর তারা ছাড় দিবে না। বললামই তো, এরা এখন ওখানে বিজেপি পাঠাবে, গোপালগঞ্জে পাঠাবে, তারপর 32 নম্বরে পাঠাবে। ভাঙা বাড়ি একবার ভাঙে নাই, কয়েকবার ভাঙছে। ভাঙা বাড়ির এত ডর, ভাঙা বাড়ি এত ডর কেন? ভাবির পোলারা না বললো কবর তুলে ফেলবে, গোপালগঞ্জ খাইয়ে ফেলবে, গিলে ফেলবে।
যারা ভারতে গিলে ফেলে, সেভেন সিস্টার খায় ফেলে, দিল্লি খায় ফেলে, তো তারা গোপালগঞ্জ গিয়েছিল না? এবার তো মুরদে কোলাইলো না। আমার ভাবির পোলাদের সেটার মুরদ আর কোলায় নাই। আর্মি নিয়ে আর যাওয়ার সেটার মুরদে কোলায়, জানে যে এবার আর্মি সহ রেখে দিবে। ওইবার তো 5 জন মইরা এদের ঠেকাইছে। এইবার যে সব ট্যাঙ্ক কামানের তা পালায় আসতে পারছিল গোপালগঞ্জকে। এইবার যদি গোপালগঞ্জ আমার ভাবির পোলা ট্যাঙ্ক কামান সহ গোপালগঞ্জের লোকজন, আমলিগের লোকজন নিয়ে চলে যাইতো, তাই যায় নাই। তাই তাদের যে মামু ওয়াকার অনুমতি দেয় নাই, জানে যে বিপদে পড়বে। ফরিদ ভাই, একটা জিনিস, এই যে নিজ দলের তোপের মুখে দেশে ফেরা নেপালের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে ব্যাপক সংবর্ধনা দিছে নেপালবাসী। ওনার পতনটাও মেটিকুলাস ডিজাইন আমেরিকায় করাইছিল, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এগুলো সব। উনি এভাবে ফিরে আসলেন, এ থেকে বঙ্গু মোমেনের কাছে কি শিক্ষা পৌঁছাইতে পারে? বঙ্গমুমিনেরা কোনোদিনই শিক্ষা নেয় না, ভবিষ্যতেও নিবে না, কোনোদিনই নেয়নি, নিবেও না। কিন্তু পৃথিবী জেনে গেছে কি ঘটতে যাচ্ছে সামনে। নেপাল হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তারা তুলনামূলক অন্যান্য দেশের সাথে দক্ষিণ এশিয়ার শান্ত একটা দেশ, শান্তির দেশ। তাদের যে কোনো আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন হতে পারে, আবার তারা তাদের দেশের সাথে তারা বোঝাপড়া করে, এটা তাদের মানে সংস্কৃতি। এই দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল হচ্ছে সবচেয়ে শান্তির দেশ, তো সেইখানে এটা হবে। কিন্তু বাংলাদেশ তো সবচেয়ে অশান্তির দেশ। সারা পৃথিবীতে বলেছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা হচ্ছে সবচেয়ে অনিরাপদ শহর। আর সরাসরি জাতিসংঘই বলে দিয়েছে। এর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশ হামাসের ঘাঁটি আছে, এবার খোদ জাতিসংঘ বলছে আল কায়দা আছে। তো সুতরাং এই দেশের সাথে আপনি একটা পৃথিবীর অন্যতম শান্তির একটা দেশের সাথে বাংলাদেশের তুলনা করলে তো চলবে না। আমি গবেষণা করে দেখেছি, পৃথিবীতে দরিদ্র রাষ্ট্রের মধ্যে নেপাল একমাত্র শান্তির দেশ, যেটা ইউরোপে অনেক দেশে এত শান্তি নেই। আপনি একটা কথা বলতেছেন, অনেকেই সেম কথাটা বলতেছে, যেমন জাতিসংঘের রিপোর্টেই বলতেছে যে আল কায়দা। আমার কথা হইলো যে অনেকে এখন আলোচনা করতেছে যে প্রথমে আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে আমাদের এখানে হামাস আছে, ইসরায়েলের রাষ্ট্রদূত। দ্বিতীয়ত আবার আপনার ইয়েরা কি বলে, রয়ের চিফ এরা ঘুরে গেল বাংলাদেশে। তার আগে সার্জিও গোরাইলো, এরপরে উনি গেল ভারতে, যায় সার্জিও গোরার আবার কথাবার্তা। এইদিকে সবকিছু মিলে এখন এই রিপোর্ট, আমেরিকা আসলে তাহলে যাবে কোন দিকে? এই আইএস তো আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন, আল কায়দাও তার দুশ্মন। হ্যাঁ, তাইলে এটা এখন আমেরিকা কোন পথে যাবে? আমেরিকা সাইজ করবে, আমেরিকার যা কাজ করার তা করবে। আজ পর্যন্ত যারা আমেরিকার সাথে প্রীতি করছে সব সোজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ভাবির পোলারও সোজা হয়ে যাবে, এই সরকারও সোজা হয়ে যাবে। আমি বলেছিলাম তো যে এই আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আমেরিকার আবার সম্পর্ক পুনঃস্থাপন হবে, হচ্ছে না। কারণ তারা বুঝতে পেরেছে, আমেরিকা বুঝতে পেরেছে যে বান্দর মাথায় তোলা যাবে না। তারা তো এই বান্দরদের নিয়ে আসছিল তাদের স্বার্থ হাসিলের জন্য, চুক্তি করে ফেলেছে, চুক্তি শেষ। দেখলো যে বান্দর যদি বেশি দিন কাঁধে থাকে তাহলে তাদের ক্ষতি আরো বেশি হবে। এই দেশটা মৌলবাদে এই 2 বছরে বাংলাদেশে একটা, আপনার মনে থাকার কথা, জাপানের মতো দেশ, তারা সাধারণত কোনো রাজনীতি নিয়ে কোনো দেশ নিয়ে নাক গলায় না। সে জাপানের পত্রিকায় আসছিল এই যে আদম ব্যাপারী ইউনুস ক্ষমতায় আসার পরে, যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার টাইম বোমা। এটা তো আজকে নতুন যে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছে তা তো না। আগে এই 25 সালেই জাপান বলেছে যে এটা হলো দক্ষিণ এশিয়ার টাইম বোমা। তারপরে রাষ্ট্রদূত এটা বলেছে, ইসরায়েলের রাষ্ট্রদূত। তারপরে জাতিসংঘ খুদ বলেছে মুরদ থাকলে জাতিসংঘের তথ্য বাতিল করুক, তারা সেটা ডিনাই করুক মুরদ থাকলে। আর এগুলো তো আমরা আগেই বলে আসছি। পুরো বাংলা শুনেন, বাংলাদেশে কি মাদ্রাসা এমনি বানানো হয়েছে? আচ্ছা, সকালে জমি কিনে পরের দিন গাঁথনি শুরু করে 1 মাসের মধ্যে ফাউন্ডেশন শেষ, 3 মাস 4 মাসের মধ্যে 3 তলা বিল্ডিং হয়। এমনি আপনি কি মনে মানুষের 10 টাকা 5 টাকা 20 টাকা চাঁদা দেখলে হয়ে যায়? আর পিছনে তো একটা পৃষ্ঠপোষকতা আছে। আর এই যে ব্যাঙ্গের ছাতার মতো গিজ গিজ করে মাদ্রাসা, স্কুলের এখন মাদ্রাসা বেশি। প্রত্যেক গ্রামে কিন্তু একটা স্কুল নাই, কিন্তু প্রত্যেক গ্রামে 2টা 3টা 4টা করে মাদ্রাসা আছে, আরো বেশিও আছে। হ্যাঁ, তাইলে এখন আপনি কি বুঝেন এর ভবিষ্যৎ কি? এই মাদ্রাসা কোন কাজে খাটবে? এদের জঙ্গিবাদী ছাড়ার কোনো কাজে খাটবে? আর ইমামতি করা ছাড়া ইমাম মসজিদ আর কয়টা বানাবেন? তো এদের কোন কাজে খাটাবে? এদের পিছনে জাতীয় এবং আন্তর্জাতিক ইনভেস্ট রয়েছে, তার জন্য এগুলো বানাইছে। এবং এগুলো এখন জাতিসংঘ এখন বুঝতে পারছে, আমেরিকা বুঝতে পারছে।
এগুলো তুরস্ক আর পাকিস্তান যে এখানে, আর এতে লাভ হলো তুরস্ক আর পাকিস্তানে, কারণ পাকিস্তানে কামি হলো যেখানে ঘরে আগুন লাগবে সেখানে আলু পুড়িয়া খাবে। আফগানিস্তানে আলু পুড়িয়া খাইছে, এখন বাংলাদেশে আলু পুড়িয়া খাওয়ার প্ল্যান করতেছে। এর আগে একবার 15-20 বছর আমেরিকার কাছ থেকে আফগানিস্তানে কথা বলে টাকা নিয়ে খাইছে, এইবার বাংলাদেশ নিয়ে ওইটা করতে চাচ্ছে, কিন্তু তার আগে এটা ধরা পড়ে গেছে। এটা হলো তাদের জন্য দুর্ভাগ্য। পাকিস্তান আমেরিকা মৌলবাদীদের 24-এর 5ই আগস্ট মৌলবাদীদের দ্বারা এটা আমেরিকা করাইছে বলে আমরা সবাই বলি, তাহলে ওদের কি গাছের উপরে তুইলা দিয়া নিচের থেকে এখন মই সরাইতেছে নাকি আমেরিকা? এদের কি ছিল নাকি? এটা কেউ যদি ভাড়াটিয়া কুত্তা পালে কাজ শেষ করে মুগুর মেরে তারাই দিবে, এটি নিয়ম। আপনি ভাড়াটিয়া গুন্ডা যদি হায়ার করেন, মানুষ গুন্ডা ভাড়া করে না, এলাকার নিরিকুত্তা গুন্ডা কিছু পাতি নেতাদের ভাড়া করে না, কাজ শেষ হলে ওদের চিনে কেউ না ঢুকতে দেয় অবশ্যই। এদের দশটা এদের কাজ শেষ, এদের দিয়ে লাঠিয়াল হিসেবে কাজ করানো শেষ, এরকম আসছে এখন বড় লাঠিয়াল খুঁজবে, এদের আর দরকার নেই, সোজা হিসাব। সেই জন্য তো ভাবির পোলারা চেঁচামেচি শুরু করছে, কান্নাকাটি শুরু করে দিছে যে উপায়টা কি। এখন তো ধরা, কারণ গণেশ উল্টিলে একটারও তো অস্তিত্ব থাকবে না, এটা আরো ভালো করেই জানে। হ্যাঁ, এটা বাংলাদেশ অনেকেই বলে না, আমাকে অনেকেই বলছে ফরিদ ভাই বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই হবে সে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, পাবলিক। আরে শুনেন, 6 মাস না যাইতে ডক্টর ইউনূসের কি বলছিল গাজীপুরের শ্রমিক, ইউনূসের পাইলে ড্যাশ ড্যাশ করে দিবে, বলে নাই? বলছে, আবার এই সরকারও তাই বলছে। আর কয়দিন আগে এক মহিলা বললো যে এই সরকারের ক্ষমতায় আনলাম, তেল নাই গ্যাস নাই, আম করে ড্যাশ ড্যাশ মেরে দিছে, মহিলারা বলছে। আজকে শারমিন রহমানের একটা ইন্টারভিউ শুনছিলাম। শারমিন রহমান নিশ্চয় চিনেন, আমেরিকায় থাকে উনি। জননেত্রী শেখ হাসিনার যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে উনি প্রশ্ন করছিলেন। ওনার কথা, উনি যেভাবে কথাটা বলছে আমি ঠিক ওইভাবে বলি, যদিও আমরা এখানে সবাই বলে যে উনি লাল বদর ছিলেন, প্রোফাইল লাল করছেন, ওনার ব্যাপার, ওইটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, ওইটা আলাদা ব্যাপার না, ওইটাই বলতে যে ওনার যে ঠিক। আর আমি ধরে নিলাম যে উনি অরিজিনাল লাল বদর, কিন্তু ওনার আজকের যে কথাটা আমার কাছে সবচেয়ে অবাক লাগলো, উনি বলতেছে কেন জানি আমার কাছে কান্না পাচ্ছিল যে ওনারা প্রশ্ন করার সময়, নেত্রীকে প্রশ্ন করার সময়, তো আমার সারা শরীর কাঁপছিল, কান্না পাচ্ছিল। আর এই শেখ হাসিনা কথা শোনার পরে যদি এই অবস্থা হয় বর্তমানে, তো উনি চেহারা দেখাইলে বাংলাদেশের না জানি কি অবস্থা করবে এই বাঙালি জন। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ফাওয়ামী লীগ বুঝতেছে না, ওরা বুঝতেছে শেখ হাসিনা আসুক। এবং উনি বলতেছে আমাদের ভাই আওয়ামী লীগ দরকার না, আমাদের এক শেখ হাসিনার দরকার, আমার দেশ বাঁচতে হলে আমরা বাঁচতে হলে শেখ হাসিনাকে দরকার। স্বাভাবিক। শুনেন, এটাও আমি বলেছিলাম যে যেই দিন জননেত্রী শেখ হাসিনা অডিও থেকে ভিডিওতে আসবে, বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে, তার দেশে আসতে হবে না, বিপ্লবী সরকার হিসেবে তিনি বাংলাদেশে আসবেন, তো বলেছি অনেক আগেই। তো আপনি যেটা বললেন জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয় হয়ে গেছে এর জন্য নয় যে ছাত্রলীগ খুব ভালো কাজ করছে, যুবলীগ তাদের গিয়ে সহযোগিতা করছেন, তা না। কারণ ছাত্রলীগ যুবলীগ তো ঘর থেকে বাড়াইতে পারে, জনসেবা করবে কখন? তারা নিজেরাই তো দৌড়ের উপরে, তাদের জেলে মারে, জেলের বাইরে মারে, ঘরে মারে, এমনকি সরাসরি যারা ছাত্রলীগ যুবলীগ করে তারা সরকারের সমালোচনায় বাড়ি ঘরে গিয়ে হুমকি দিচ্ছে, বাপ মায়ের মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের পরিবার নারীদের ধর্ষণ করতেছে নিয়মিত, এটা আমরা দেখতেছি। তো কেন এখন শেখ হাসিনা তারপরে জনপ্রিয় হলো? কারণ দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনার সার নাই, কয়দিন পর সার থাকবে না, তারপরে চাকরি নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই। ওই যে শেখ হাসিনার দোষ দিয়ে আপনি গ্যাসের কাশে কি আর পাত রাখে? কাশে তো ভাই পাত রাখবে না, আমাদের জামালপুরের কথা আছে। তো ওইগুলো চাপা মারলে হবে যে দেশে বিদ্যুৎ নাই আওয়ামী লীগ দেয়, দেশে চাকরি নাই আওয়ামী লীগ দেয়, দেশে সার নাই ছাত্রলীগ দেয়। এগুলা চাপাতে পাবলিক বুঝবে, পাবলিক সুদূর বুদুর মানবে না। পাবলিক বলবো খেতে এখন আবাদ করবো, গ্যাস দাও, সার দাও, ঘরে ভাত রান্না করবো, গ্যাস দাও, না পাইলে পাবলিক যা করে তা করবে। সেই জন্যই তো পাবলিক মনে করেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে আসার ঘোষণা তো এমনি দেয় নাই, তারও তো খোঁজ খবর নেওয়ার লোক আছে, তারা তো তাকে জানাইছে। আমরা যেরকম বলি এর বাইরেও তো তার লোক আছে, শুধু যাদের চেহারা দেখা যায় তারাই তো আর থাকে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলি, এর বাইরে কি তার নিজস্ব লোক নাই? সবই কি সে প্রকাশ্যে কাজ করবে? সবাইকে দিয়ে কাজ করাবে প্রকাশ্যে, তাহলে একটা দেশ চলবে? তো তারা তো তাকে তথ্য দিয়েছে। আর আমরাও তো বলি এই দেশের জনগণ এখন শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বসে আছে, এবং সর্বকালের সব রেকর্ড ভেঙে যাবে। তার যে
তাকে যে মানুষ অভ্যর্থনা জানাবে সেটা তিনি বিমানেই আসুক আর রোডেই আসুক আর যেভাবেই তিনি আসেন না কেন, এই বাংলাদেশ অচল থাকবে 3 দিন, যার আগে কখনো ঘটে নাই। কারণ আপনি কত লক্ষ লোকের সমাবেশে আপনি ঢাকায় জায়গা দিতে পারবেন? শেখ হাসিনাকে কত মানুষ যে দেখতে আসবে, অভ্যর্থনা জানাবে, এটা খোদ আওয়ামী লীগেরাই জানে না। এটা আমরা বারবার বলে আসতেছি। কারণ এটার কারণ কি? কারণ এই দেশের জনগণের পেটে ক্ষুধা থাকলে ভাই তো কারো কথা মানবে না। আপনার মায়ের পেটের ভাইও যদি ক্ষমতায় থাকে আর আপনার যদি চাকরি বাকরি ব্যবসা ধ্বংস হয়ে যায়, আপনি চাইবেন আপনার ভাই ক্ষমতায় থাকুক? চাইবেন না। তো শেখ হাসিনাকে এরা যতই ফ্যাসিস্ট বলুক, বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কারণ একমাত্র ম্যানেজার অর্থাৎ ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এটা তো বিদেশিরা বহু আগে বলেছে, শেখ হাসিনা এই যে ক্রাইসিস ম্যানেজার, দেশের ক্রাইসিসে তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন এগুলো কোনো সমস্যাই হতো না। আর হলেও তিনি সেগুলো ম্যানেজ করে ফেলতেন কোনো না কোনো। যেমন আমি কুইক রেন্টালের সমালোচনা করতাম আওয়ামী লীগ সরকারের আমলে, মনে আছে তো আপনার কুইক রেন্টাল? এটা 30 বছর আগে সভ্য দেশ বাতিল করে দিয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া। কুইক রেন্টাল বাতিল। এই কুইক রেন্টাল যখন বাংলাদেশে আসলো রবিন ভাইয়ের কারণে, মানে শ্রাবণ প্রকাশনীর যে স্বত্বাধিকারী প্রকাশক, তার কারণে জ্বালানি উপদেষ্টার সাথে আমাদের কাছাকাছি যাওয়ার, একেবারে হেড টু হেড বা মুখোমুখি বা একসাথে বসে কথা বলার সুযোগ হয়েছে। আমি তাকে বলেছিলাম, সেটা হলো যে আবুল কাশেম ফজলুল হক স্যারের যে দীপন ভাইয়ের যে লাইব্রেরি, সেখানেও কথা হইতো, আরো বিভিন্ন জায়গায় কথা হইতো। সরাসরি তার আমি চার্জ করছিলাম যে এটা তো লস আইটেম, আপনি এটা কেন করলেন? মানে যেহেতু আমরা তার বইয়ের উদ্বোধন করি, সেখানে আমরা যুক্ত, তার অনুষ্ঠান আয়োজক আমরা, তা আমাদের সাথে তার সম্পর্ক ভালো, কাছাকাছি, কোনো প্রটোকল আমাদের লাগে না। তো আমি তার প্রশ্ন করলাম যে স্যার তৌফিক ইলাহি, আমি তাকে বললাম স্যার এটা বাদ দেন না কেন? তোমরা তো বাম রাজনীতি করো, তোমরা শুধু ওইটাই দেখলা যে লস হইতেছে, আর কিছু দেখলা না। উনি বললেন যে আমি কি দুর্নীতি করি তোমার মনে হয়? আমি বললাম যে আমি তো আর জানি না, তো আপনার সম্পর্কে আমি যতদূর শুনছি আপনি দুর্নীতি করেন না। তাহলে কুইক রেন্টাল যদি আমাদের লস হচ্ছে, এটা ঠিক লস হচ্ছে, কিন্তু আমাকে তো ইমার্জেন্সি বিদ্যুৎ দিতে হবে। আমি জানি তোমরা মিছিল করছো, তুমি সেখানে ছিলা, তোমরা মিছিল করছো যে কুইক রেন্টাল বাতিল করো, কিন্তু কুইক রেন্টাল এটা ছিল আমার ইমার্জেন্সি আইসিইউর মতো। এটা যদি না রাখতাম, এখানে ভর্তুকি দিয়ে দেশটিকে রাখতে হবে। পরে তিনি তার সাথে প্রায় 5-6 মিনিট আলোচনা হয়, তখন আমি তার বক্তব্য মানতে বাধ্য হয়েছি। বলছে এটা যদি না রাখি, যতক্ষণ আমাদের বিকল্প না আসতেছে, মানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না আসতেছে, ততক্ষণ আমাদের এই ভর্তুকি দিতে হবে, দেশ তো টিকে রাখতে হবে। কুইক রেন্টালের দেখেন, কুইক রেন্টালও নাই, এখন কিছুই নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা দেশের শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, একটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে জ্বালানি। তার জন্যই তো আপনার ভারতের কাছে হাতে পায়ে ধরে তেল নিতে হইতেছে। সারাদিন যে ভারতের দখল করতে চান, খাইতে চান, কামড়াইতে চান, খাম চাইতে চান, সেই ভারতের কাছ থেকেই বেগারের মতো গিয়ে তেল আনতেছেন, বেহায়ার মতো আনতে হচ্ছে। কেন? কারণ জ্বালানি ছাড়া দেশ টিকবে না। আনার পরেও টিকতেছে না। তো এরা দেশ চালাইতে পারবে না। এরা বিরোধী দল আনফিট 17 বছর আমরা দেখেছি, সরকারি দলও আনফিট 4 মাসে আমরা দেখলাম। তারা ছলে বলে কৌশলে, মুসলেকা দিয়ে হোক, গোলামি করে হোক, যেভাবে হোক আসছিল ক্ষমতায়, কিন্তু তারা যে দেশ চালানোয় ব্যর্থ সেটা কিন্তু স্পষ্ট তারা বারবার প্রমাণ করে দিয়েছে। মানে এদের কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনার। সেই জন্যই শেখ হাসিনাকে এই দেশে মানুষ স্বাগত জানাতে চায়। এমনকি যারা এই আন্দোলনের পক্ষে ছিল, তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের পক্ষে, দেখবেন যে তারাই আগে গিয়ে তাকে স্বাগত জানাইতে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ হলো ভাই, ওই যে বললাম, পেটে ভাত দিলে পিঠে সয়, এরা পেটেও ভাত দেন আবার পিঠে গুতায়। এই সরকারকে মানুষ মানে, এইখানে মহিষ চড়াইতে গেলে খেতে 200 টাকা করে পার মহিষ চাঁদা দিতে হয়। এই দেশে আমরা বাস করি? কোন দেশে বাস করেন যে থানাতে ফোন করলে 20 লাখ টাকার চাঁদা 50 লাখ হয়ে যায়? কোন দেশে বাস করেন প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের ছিনতাই হয়, ছিনতাইকারী খুঁজে পায় না? কোন দেশে বাস করেন যেই দেশের ছাত্র দলের 36 সারির নেতা বলে, ছাত্র দলের, বিএনপি না, বলে যে তারেক রহমান আসলো গাজীপুরে চাঁদা দিতে হবে? কোন দেশে বাস? এই দেশের সাধারণ মানুষের কি অবস্থা? কয়দিন পরে দেখবেন যে ভাত খেলে বলতে হবে যে প্রতিবার ভাত খাবি 10 টাকা করে চাঁদা দিবি। ওই যে প্রতি শুক্রবার তো রণদীপ জয়সওয়ালের প্রেস ব্রিফিং থাকে, সেখানে আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওখানে বলছে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। জয়সওয়াল, এখন কেন এরা আন্দোলন করতেছে না যে এই ডিজেলের শেখ হাসিনার গন্ধ? হ্যাঁ, তারপরে ওই পাইপলাইন দিয়ে আনতেছে, যে পাইপলাইনের কথাই বদমাইশ গুলো বলেছিল
যে এই পাইপলাইন দিয়ে নাকি গ্যাস নিয়ে যায় ভারত, সেই আবার আবার এক সচিব নাকি পচিব নাকি একটা কামলা ছিল, সে তো বলেছিল পাইপ যেখানে পাবেন কাইটা ফেলেন। সেই ফাত্রাটা এখন কোথায়? সেই পাইপলাইন দিয়েই তো আসতেছে গ্যাস, জ্বালানি তেল আসতেছে, কোথায় তারা এখন? মানে বললামই তো যে এই দেশের খাবেও মানে ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের, বাংলাদেশের বাঙ্গুদের চরিত্র এটা। ভাত খাবে ভারতের মানে ভাতারের, আর গীত গাবে যে পাকিস্তান নাঙ্গের। তাছাড়া এদের আর এদের চরিত্রটাই। কিছু কিছু নারী এরকম থাকে, যেমন আমি এক মেয়েরে দেখতাম, সে সারাদিন তার দুলাভাইয়ের প্রশংসা করে। তাই বলে, এই মেয়ে তুমি বিয়ে বইছ অমুকের কাছে, সারাদিন দুলাভাইয়ের প্রশংসা করো, এটা কোন ধরনের ফাত্রামি? আর এত দুলাভাইয়ের প্রশংসা তাহলে তুমি তোমার বোনের খেতাই দিয়ে তুমি যা হাঙ্গা বসো। কিছু মানুষ এরকম থাকে আর কি, খাবে একজনের, গীত গাবে আরেকজনের। ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের। এই বাংলাদেশে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, চিঙ্কুবাম, এরা ভারতের ছাড়া এক কদম চলতে পারবে না, কিন্তু সারাদিন ভারত বিরোধিতা করবে। আচ্ছা ফরিদ ভাই, আমরা তো বারবার বলতেছি, বিভিন্ন তো দেখা যাচ্ছে যে সরকারের ভিতরে কেমন জানি একটা কাঁপুনি আছে। হঠাৎ করে আপনি দেখছেন হয়তো গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বা যাকে আমরা সকলে শিলং সালাউদ্দিন নামে চিনি, এই কটেজে যিনি ছিলেন, ওনাকে দিল এলজিআরডি মন্ত্রী, এনিকে আনলো স্বরাষ্ট্রমন্ত্রী, এত কিছু। আর এর ভিতরে আবার গতকালকে আমার চ্যানেলে, তার আগে আরেক চ্যানেলে সুবীর ভৌমিক তো মানে পুরো ল্যাংটা করে দিলেন শিলং, ল্যাংটা করে দিছে। এবং উনি এটাও বলছেন যে এই শিলং সালাউদ্দিন র থেকে টাকা নিত, পরিষ্কার বলছেন যে আমার কাছ থেকে র থেকে টাকা নিত। আপনারা আমি মনে হয় যদি কাটিংটা একটু শুনে, এটা শুনলে হয়তো আপনি তিনি এও সুবীর দা এমনও বলেছেন যে রয়ের পা ধরেই তিনি শিলংয়ে ছিলেন, এটাও বলেছেন। হ্যাঁ, রয়ের পা ধরে শিলংয়েও ছিল। তো এই সব কিছুর অবস্থা মিল্লা আসলে চলতেছেটা কি ভাই বাংলাদেশে? আসলে কি ঝড়ের পূর্বাভাস, ছোট ছোট যখন দেখবেন বাতাস গরম হয়ে যায়, ঠান্ডা হলে কি যে ঠান্ডা পড়তেছে, বাতাস গরম কি ঝড় হবে, সোজা হিসাব। বাংলাদেশের রাজনীতিতে ঝড় শুরু হয়ে গেছে, এগুলো তার সিমটম। শুনেন, গ্যাসের ঝড়, জ্বালানির ঝড়, কারেন্টের বিদ্যুতের আজগবি ঝড়, বিলের ঝড়, বেকারত্বের ঝড়ে এই সরকার, এই মুসলেকা সরকার দেখেন কই উড়ে যায়, দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। এই যে দেখেন একটু, এর আগে তো উনি বলছেন যে উনি শিলংয়ে থাকা অবস্থায় ওনাকে যে সাংগঠনিক দায়িত্ব তারেক রহমান সাহেব দিয়েছিল, সেই দায়িত্ব উনি পালন করছেন, অনলাইনে যোগাযোগ রেখে পার্টি কর্মীদের সাথে। উনি কয়টা মুখ দিয়ে কথা বলেন, ওনার কয়টা মুখ ভাই? আর আরেকটা ব্যাপার, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হি ওয়াজ নট আন্ডার অ্যারেস্ট বাই র, হি ওয়াজ ইন সানরাইজ কটেজ। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ডেইলি স্টারের যে নর্থ ইস্ট ইন্ডিয়ার করেসপন্ডেন্ট, তার রিপোর্ট, সবাই রিপোর্ট করছে এটা, যে উনি সানরাইজ কটেজে থাকতেছেন, আলিশান বাংলোতে থাকতেছেন। র ওনাকে কিডন্যাপ করে নাই। উনি র কে বলছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওনাকে ধরে ইন্ডিয়ান বর্ডারে ফেলা দিয়ে বলছে যে এই পারে যদি আসো তোমারে পালিশ করে দেব। এবং হি ওয়াজ মিটিং জার্নালিস্ট। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, নর্থ ইস্ট নিউজের অনির্বাণ রায় তাকে ইন্টারভিউ করছে, কতজন ভারতীয় সাংবাদিক তাকে কি ইন্টারভিউ করছে। সো হি ইজ অ্যান অ্যাবসলিউট লায়ার। সে যদি এই কথা বলে থাকে যে তাকে রব তুলে নিয়ে গেছিল, সে কারোর সাথে যোগাযোগ রাখতে পারে নাই, একটা সময় তো সে নিজেই বলছে যে উনি তারেক রহমান ওনাকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব উনি পালন করতে সক্ষম, সাথে পার্টি কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, পার্টির অন্য নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ওনার কয়টা মুখ দিয়ে কথা বলে। হ্যাঁ, আর সেন্সার টেন্সার উনি করতে পারেন, কিন্তু হি ওয়াজ নেভার এ প্রিজনার ইন ইন্ডিয়া, হি গট বেইল। র যদি তাকে অ্যারেস্ট, এই যে শুনছেন, হি গট পেইড। জি জি জি, এটা তো পরিষ্কার। শুনেন, একটা মানুষ একটা বাংলা কথা কইতে পারেন, উনি বলছে যে কয় মুখ দিয়ে, আমরা হইলো কইতেন যে পুন্দে আর মুখে কথা কয় কিনা, ইজ্জত রাখছে। জি জি জি, একটু ইজ্জত রাখছে আর কি, কারণ মানির মান পাহাড়ের সমান এক কোদাল গেল আর কি, এক কোদাল গেল সালা। শুনেন, রাজনীতিবিদ মানেই ফাত্রা এবং মিথ্যুক প্রমাণ হয়ে গেছে। শিলং সালাউদ্দিন 7 বছর একটা দেশে থাকলো, আর ভারতের দালাল বলে আমাদের। হ্যাঁ,
সেইখানে তিনি থাকলেন এবং তার সাথে নিয়মিত বাংলাদেশি লোক দেখা করলো এবং সরকার পতনের সাথে সাথেই চেলায় তিনি বাংলাদেশে আসলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। তারপরও ভারতের দালাল আমরা, তিনি না। এরপর আবার ওনার ওয়াইফও কিন্তু দেখা করছেন, এটা জানেন? জানি, এর ওয়াইফ আর পরিবার লোকজন দেখা করছে। পরিবারের লোকজন, ওনার ওয়াইফ ওখানে থাকতেন, খাইতেন, জামাইয়ের সাথে শুইতেন। এখন দোষ কিন্তু এরপরও কেমনে উনি গুম থাকলেন, এই যে ওনার ওয়াইফের নিউজ। এদের এই অবস্থা হঠাৎ করে কি হইল? শিলংকে কি বাদ দেওয়া হইতেছে নাকি অন্য কোনো কিছু? থাকতে দেখেন, খেলা দেখতে থাকেন। সমাজদার গেলে ইশারা বি কাফি, অনেক কিছু জানলেও বলা যায় না টেকনিক্যাল কারণে। যেমন সুবিরদা আরো কিছু জানে, সঙ্গত কারণে তিনি বলতে পারেন নাই। তিনি আরো কিছু জানেন, 7 বছর কার টাকায় খাইছে, কোথায় খাইছে, কয় বোতল মদ খাইছে, সুবিরদারা সব জানেন। বুঝতে পারেন না? এখানে তো একেবারে বিরাট মর্দে মুমিন মুফতি সাহেব হয়ে যায়, ফতোয়া দেয়। কয় বোতল মদ গেছে ওটা আমরা জানি তো। তার সাথে বিএনপির কারা কারা গিয়ে দেখা করছে 2-4 জনের নাম তো আমরাও জানি। কিভাবে গেল, কারা গেছে, কাদের সাথে গেছে, কবে গেছে, সব আমরা জানি। জানি না যে তা তো না। মানে 7 বছর তিনি থাকলেন, 7 বছর নাকি 9 বছর, আর ভারতের দালাল আমরা। হাসবো না বদবয়ে ত্যাগ করবো বুঝতে পারি না এই দেশের মানুষের কথা। 7 বছর তিনি ভারতে থাকলেন, আর এই সালাউদ্দিন বলে দিল্লিতে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। শিলংয়ে তো সালাউদ্দিন দাফন হয়েছিল, ওইখান থেকে এসে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারে তাহলে আওয়ামী লীগের লোকজন তো আরো কিছু হইতে পারে। স্বাভাবিক অস্বাভাবিক কি? কেবল কত মাস, 2 বছরই হয় নাই, আরো 1 মাস বাদ আছে 2 বছর হইতে। দেখা যাক ডিসেম্বর আইতে তো 2.5 বছর। তা আওয়ামী লীগের শিলংয়ে সালাউদ্দিন থেকে আইসা মন্ত্রী হইলে ওটা হলো আরাম, আর আওয়ামী লীগ কলকাতায় থাকলে ওটা হারাম। মানে এদের বদমাইশিটা দেখেন, এই বিএনপি জামাতের এদের বদমাইশিটা দেখেন। রোজার খলিলের পররাষ্ট্র উপদেষ্টা বানানো আরাম, ইউনুসের প্রধান উপদেষ্টা বানানো আরাম, যার বাংলাদেশে পাসপোর্টই নেই। এই কথা বলার জন্য কলিমুল্লাহ স্যারকে জেলে রেখে দিয়েছে। অথচ কলিমুল্লাহ স্যার জুলাইয়ের 24-এর সন্ত্রাসী আন্দোলনের পক্ষে তিনি ছিলেন, লালবদর ছিলেন, তারপরও তারা জেলে উঠে রাখছে। এদের পছন্দ হয় না, এদের নিজেদের লোকেরই পছন্দ হয় না যখন সত্য কথাটা বলে দেয়। এই যে উপদেষ্টা পরিষদ ছিল 21 জন নাকি 22 জন, এদের মধ্যে 3 ভাগের 2 ভাগই বিদেশি পাসপোর্টধারী। মানে দেশটা পুরাই লর্ড ক্লাইভের প্রেতাত্মাদের দিয়ে দেওয়া হয়েছে, লর্ড ক্লাইভের গোলামদের। এখন ইউনুস কাকার তো দিন শেষ হয়ে গেল, উনি রাষ্ট্রপতি হইতে পারতেছেন না। ওই দুঃখে পিটার হাসো অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছেন।